এখানে ১ নম্বর হুকুমের আসামি করা হয়েছে আমাকে, আর অজ্ঞাত আসামি হচ্ছে ১৮০ থেকে ২০০ জন, যাকে হত্যা করা হয়েছে। এনার নাম হচ্ছে আব্দুর রহমান শামীম। তো খুব জিনিয়াস একজন মানুষ ছিলেন ছাত্র জীবনে উনি, সিনিয়রদের কাছ থেকে শুনেছি। খুব ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট ছিলেন। ২০০৭ সালের দিকে গ্রামের মানুষ হঠাৎ করে জানতে পারলো যে আব্দুর রহমান শামীমকে আর পাওয়া যাচ্ছে না। কবরের চারিপাশে ঢোল, তবলা, হারমোনিয়াম এগুলো বাজানো হয় এবং উলুধ্বনি দেওয়া হয় বা সাঁঝবাসি বাজানো হয় এবং মুখে বলা হয় যে জয় জয় শামীম বাবার জয়, শ্রীকৃষ্ণ শামীমের জয়। এই কোরআন যে যারা লিখছে তারাও মূর্খ, এই কোরআন যারা পড়ছে তারাও মূর্খ। শুরুতে আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ। আমার নাম তো খাজা, ডাক নাম খাজা, পুরো নাম হচ্ছে মোহাম্মদ খাজা আহমেদ। পরিচয় বলতে পড়াশোনা করেছি কুষ্টিয়াতে, গ্রাম থেকেই উঠে আসা। পরবর্তীতে রাজশাহীতে ইন্টারমিডিয়েট করেছিলাম, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে। ইউনিভার্সিটিতে পড়েছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে MIS-এ এমফিল চলমান। আর ছাত্র জীবনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। বরিশাল বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিলাম। সর্বশেষ কুষ্টিয়া জেলা ছাত্র শিবিরের সভাপতি হিসেবে শিবিরের পাঠ শেষ করেছি। এখন জামাত ইসলামের শপথের জনশক্তি অর্থাৎ রোকন, একই সাথে আমার নিজের উপজেলা কুষ্টিয়ার দৌলতপুরের সংগঠনের কর্মপরিষদ সদস্য, ফিলিপনগর ইউনিয়নে জামাত মনোনীত চেয়ারম্যান ক্যান্ডিডেট। কাজ করছি মানুষের জন্য। আপনার সঙ্গে একটি খুনের বা একটি হত্যাকাণ্ডের প্রধান আসামি হিসেবে নাম এসছে। আপনি অভিযুক্ত প্রধান আসামি, তাই তো? হুকুমের আসামি। তো এই ঘটনাটার আদ্যোপান্তই আমরা শুনবো আজকে, কিন্তু প্রথমে জানতে চাইবো যে ঘটনাটার সূত্রপাত হলো কিভাবে। ঘটনার সূত্রপাত বলতে যিনি হত্যা হয়েছেন, মারা গিয়েছেন, যাকে হত্যা করা হয়েছে, এনার নাম হচ্ছে আব্দুর রহমান শামীম। তো খুব জিনিয়াস একজন মানুষ ছিলেন ছাত্র জীবনে উনি, সিনিয়রদের কাছ থেকে শুনেছি। খুব ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট ছিলেন। তো উনি স্থানীয়ভাবে পরিচিত মুখও ছিলেন। খেলাধুলা, অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে ওনার সম্পৃক্ততা ছিল। উনি জগন্নাথ কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করেছিলেন এবং পরবর্তীতে একটা কলেজে জয়েন করেন। সেখানে কিছুদিন শিক্ষকতাও করেছেন। একটা পর্যায়ে গিয়ে উনি একজন পীরের সন্ধান পান এখানে আমাদের ঢাকা শহরের অদূরেই কেরানীগঞ্জে। সেই পীরের নাম হচ্ছে, ওনাকে বাবা জাহাঙ্গীর নামে পরিচিত আর কি, মানুষ চেনে। উনি বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী সিলসিলাতে উনি পীর হিসেবে সময় দিয়েছেন। তো ওনার কাছে মূলত আমাদের এই আব্দুর রহমান শামীম উনি গিয়ে মুরিদ হন এবং সাধনা শুরু করেন। এটা কি ধরনের সাধনা? এইটা মূলত অত ভালো করে বলতে পারবো না যদিও, তবে এইটা আমি অনলাইন অফলাইনের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে এখানে এই পীরের নিয়ন্ত্রণাধীন সাধনা স্কুল আছে। এই স্কুলগুলোতে দীর্ঘ সময় সাধনা সিচুয়েশন আছে, তাদের ব্যক্তিগত কিছু সিস্টেমের মধ্য দিয়ে সেখানে সাধনা করানো হয় 40 দিন, 4 মাস বা এই টাইপের জেনেছি। তো আমি ভিডিওর মাধ্যমে যেটুকু জানতে পারছি বা বিভিন্ন ইউটিউব থেকে যেটা জানতে পারছি, ফেসবুকের মাধ্যমেও জানতে পারছি যে আব্দুর রহমান শামীম উনি এই পীরের কাছে একেবারে নিঃস্বার্থভাবে দীর্ঘ সময় উনি অতিবাহিত করেছেন। ২০০৭ সালের দিকে গ্রামের মানুষ হঠাৎ করে জানতে পারলো যে আব্দুর রহমান শামীমকে আর পাওয়া যাচ্ছে না। তখন তো এত বেশি অনলাইন অফলাইন ছিল না, তো অনেকেই ধারণা করেছিল যে সে হারিয়ে গিয়েছে, তাকে আর পাওয়া যাবে না, কিংবা সে নিখোঁজ অবস্থায় আছে। তো এইটা দীর্ঘদিন পরিবারও জানতো না যে তাদের সন্তান কোথায় আছে। পরিবারে তখন কারা কারা জীবিত ছিলেন? পরিবারে তো আব্দুর রহমান শামীম ভাইয়েরা ওনারা হচ্ছে মোট 5 ভাই বোন। আব্দুর রহমান শামীম উনি হচ্ছে 2 নম্বর, বাকি আরও 3 জন ভাই এবং 1 জন বোন আছে। এবং তৎকালীন সময়ে আব্দুর রহমান শামীম ওনার পিতা উনি একজন শিক্ষক ছিলেন। ওনার নাম হচ্ছে জেসের মাস্টার। উনি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন। উনি মারা গিয়েছেন অনেকদিন আগেই। ওনার মা এখনও জীবিত আছেন। তো ইনি আবার হচ্ছে আমার
বংশের আর কি। আমার বংশ, এই বংশটার হচ্ছে ভাইদের ভিতরে সবচেয়ে বড় হচ্ছে এই শামীমের, ওনারা 4 জনই। ভাইদের ভিতরে সবচেয়ে বড় ভাই হচ্ছে শামীমের আপন বড় ভাই, উনিও একজন শিক্ষক অবসরপ্রাপ্ত, ফজলুর রহমান শান্টু ওনার নাম। তো এইটা মূলত উনি করোনাকালীন সময়ে ওনার পীর মারা যাওয়ার প্রেক্ষিতে উনি ওনার পীরের পক্ষ থেকে যেহেতু খেলাফত প্রাপ্ত ছিলেন, উনি দাবি করেছেন। তো সেই সিলসিলাকে ফিলিপনগর তথা দৌলতপুরে বা কুষ্টিয়াতে বা ওনার এরিয়াতে প্রচারণার উদ্দেশ্যে উনি ফিলিপনগরে যান। উনি যদিও ওনার কিছু কিছু আলোচনার ভিতর বলেছেন, আমি অনলাইনের মাধ্যমে জানতে পেরেছি যে ওনাকে নাকি ওনার গুরুই নির্দেশ দিয়েছিলেন। আমি জানি না এই বিষয়গুলো সম্পর্কে অত বেশি অবগত হতে পারিনি। তো উনি কি নির্দেশ দিয়েছিলেন? উনি গুরু নাকি নির্দেশ দিয়েছিল যে ফিলিপনগরে গিয়ে উনি প্রচারণা করবেন, দরগা স্থাপন করবেন, এবং সেখানে উনি একটা দরগা স্থাপন করেছিলেন, তার নাম দিয়েছিলেন মমবন। এটা অনলাইনের মাধ্যমে জানা আমার। এই নামটাও নাকি তার গুরুর দেওয়া, এটা জানতে পেরেছি। তো এইটা মূলত উনি একেবারে মানে উনি নিজে কি ধর্ম পালন করতো উনি নিজেও জানতো না, এরকম মনে হয়েছে। উনি কখনো নিজেকে শ্রীকৃষ্ণ, কখনো নিজেকে ভগবান, কখনো নিজেকে অবতার এরকম নামে উনি ডাকতেন। আমি লক্ষ্য করেছি যে ওনার দরবারে ঢোকার যে প্রবেশ পথ, এখানে একটা গেট করা হয়েছিল বাঁশ দিয়ে বা ব্যানার ট্যানার দিয়ে। এই গেটে লেখা ছিল যে ভগবান শ্রী শামীম কৃষ্ণ আল জাহাঙ্গীর। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করি, যদি ব্যাপারটা কি এভাবে দেখা যায় যে তিনি, তার মানে হচ্ছে যে তিনি মুসলিম হিসেবেই জন্মগ্রহণ করেছেন বা জন্মসূত্রে তিনি মুসলিম, কিন্তু পরবর্তীতে তিনি হিন্দু ধর্মের যে রিচুয়াল সেটা প্র্যাকটিস করছেন? অবভিয়াসলি উনি মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেছেন। ওনার অন্যান্য ভাইয়েরা অলমোস্ট ইসলামিক মনা, কিন্তু তার যিনি গুরু ছিলেন তার সঙ্গে সান্নিধ্যে থাকবার পর তিনি গিয়ে যখন এটা প্রচার শুরু করলেন, তখন দেখা যাচ্ছে যে তিনি হিন্দু ধর্মের সঙ্গে উনি কখনো হিন্দু ধর্মের সাথে সঙ্গতিপূর্ণ আচার পালন করেছেন, কখনো খ্রিস্ট ধর্মের। উনি যে টুপি পরেছেন সেই টুপির উপরে যে খ্রিস্টানদের যে চিহ্ন এইটা অঙ্কন করা ছিল, ক্রুশ যেটা আর কি, এটা লক্ষ্য করেছি। কখনো উনি বৌদ্ধ ধর্মের মতো, উনি বুদ্ধদেব বসুর মতো উনি ওনার নিজেকে আবির্ভাব ঘটানোর চেষ্টা করেছেন। মানে প্রধান 4টা ধর্মর তিনি মেনে চলতেন, কিংবা প্রধান 4টা ধর্মের লক্ষণই তার মাঝে ছিল? সবটাই ছিল অলমোস্ট। আমার মনে হয়েছে যে, যদি পার্সোনালি বলি, যে এটা একটা ধর্মীয় জগাখিচুড়ি, এরকম মনে হয়েছিল আমার কাছে। আচ্ছা, পরবর্তীতে এইটা নিয়ে উনি ওখানে গিয়ে একটা ছোট্ট ঘর করেন 2020 সালে, করোনার মধ্যেই বলা যায়। সেটাও স্থানীয় লোকজন যারা তার পূর্ব পরিচিত, তারা অল্প অল্প দান করে তাকে। দানের অর্থায়নে ছোট্ট একটা ঘর, সর্বোচ্চ 5-7 হাজার 10 হাজার টাকা খরচ করে। এটা কত সালের ঘটনা? এটা 2020-21 সালের দিকের কথা। করার পরে উনি আমার ফিলিপনগর তথা দৌলতপুর তথা কুষ্টিয়া এই অঞ্চল যেহেতু লালনে বিশ্বাসী, এখানে গান বাজনা বা এই আধ্যাত্মিকতার যে চর্চাটা, এগুলো বাউল ধর্মের যেটা বিষয়টা আর কি, এগুলোতে যেহেতু বিশ্বাসী, কিছু মানুষ তার সংস্পর্শে যায়। যেখানে গেলে গান শোনা যায়, যেখানে গেলে বিভিন্ন ধরনের কথা শোনা যায় আধ্যাত্মিক, এইসব কারণে কিছু মানুষ তার সংস্পর্শে যায়। 2023 সালের দিকে হঠাৎ করে তার এক অনুসারী যুবক ছেলে, 22-23 বছর বয়স, হৃদয় বা রাব্বি এরকম নাম তার, সে মারা যায়। মারা যাওয়ার পরে সে যেহেতু মুসলিম ধর্মের অনুসারী ছিল, তার স্বাভাবিক জানাজা হয়। জানাজা পরবর্তী তার অনুসারীরা বলে যে আপনারা সবাই চলে যান, আমরা এখন আমাদের মতো করে দাফন করব। এই আমাদের মতো করে দাফন করব বলার পরে মূলত যে কবর খোঁড়া হয়েছিল দরবারের পাশেই অলমোস্ট, সেই কবরের চারিপাশে ঢোল, তবলা, হারমোনিয়াম এগুলো বাজানো হয় এবং উলুধ্বনি দেওয়া হয় বা সাঁঝবাঁশি বাজানো হয়, এবং মুখে বলা হয় যে জয় জয় শামীম বাবার জয়, শ্রীকৃষ্ণ শামীমের জয়, হরে কৃষ্ণ হরে শামীম, এরকমভাবে স্লোগান দেওয়া হয়। তো এইটাতে মূলত এই ভিডিও ভাইরাল হওয়ার পরে এটাতে জনগণ খুব ক্ষিপ্ত হয়। তারপরে কুষ্টিয়ার একজন সাংবাদিক তার নামে মামলা করে। মামলার প্রেক্ষাপটে ওখানে যেন সাধারণ মানুষ
হামলা করার সম্ভাবনা হয়তো ছিল, এটা যেন করতে না পারে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে, প্রায় 7-8 মাস মতো সে গ্রেপ্তার অবস্থায় ছিল। তখন পর্যন্ত না ওখানে খুব বড় কোনো দরবার শরীফের খুব বেশি কিছু করতে পারে নাই। তো উনি গ্রেপ্তার থেকে মুক্তি পাওয়ার পরেই হঠাৎ লক্ষ্য করা গেল যে ভালো আলিশান ভবন নির্মাণ হচ্ছে এবং জমকালো 2-3টা ভবন নির্মাণ হয়ে গেল পাশাপাশি। এই অর্থায়নটা কোথা থেকে আসছে? এইটা আসলে আমি নিজেও তো অত ভালো বলতে পারবো না, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আচ্ছা, তবে তার মুরিদরা বা তার কাছের মানুষরা দিতে পারে। তো আমার ফিলিপনগরের কথা যদি বলি, ফিলিপনগরের মানুষ এখানে অর্থ প্রোভাইড করবে না। ফিলিপনগরের মানুষের এই পরিমাণ অর্থ নাই যে এরকম কোনো কাজে তারা খরচ করবে। হয়তো তার অন্য কোথাও থেকে কি পেয়েছে, এটা আমি অত বেশি ভালো বলতে পারবো না। তো এবং তার একটা মূর্তি স্থাপন করা হলো, একেবারে তার মতোই চেহারা করে একটা মূর্তি স্থাপন করা হলো। মূর্তির উপরে লেখা হলো যে হরে কৃষ্ণ হরে শামীম, শ্রী শ্রী শামীম আল জাহাঙ্গীর দরবার শরীফ। এটা তার বাড়িতে, একেবারে দরবারের ভেতরেই, তার দরবারে। দরবার। দরবার আর বাড়ি কি একই বাড়ি? হ্যাঁ, দরবারেরই। উনি দ্বিতীয় তলাতে মূলত উনি একটা রুমে থাকতেন। দরবারের একটা অংশই বাড়ির মধ্যে। দরবার আর বাড়ি একই প্লেস আর কি, একই প্লেস। তো তার এখানে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হতো। এই প্রোগ্রামগুলোতে গান, কাওয়ালি, সঙ্গীত, নাচানাচি, ঢোল বাজানো হিন্দু রীতি অনুযায়ী হয়েছে, খ্রিস্টান রীতি অনুযায়ী হয়েছে, পৌষ পার্বণ, এরপর অন্যান্য প্রোগ্রামগুলো উনি করতেন। লালনের বিভিন্ন সিচুয়েশনগুলো প্রচার করতেন উনি। তো এগুলো নিয়ে জনমনে যথেষ্ট মানে আপত্তি ছিল। মানুষ, কিছু সংখ্যক মানুষ তার সংস্পর্শে গিয়ে ওই কেন্দ্রিক জীবনধারা গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাতে শুরু করলো স্থানীয়ভাবেও। যারা মানে ব্যক্তি ধর্ম, ইসলাম ধর্মের যে রীতিনীতি, এটার বাইরে গিয়ে আরেকটি ধর্ম এখানে পালনের একটা সিস্টেম সে চালু করার জন্য চেষ্টা করে যাচ্ছিল। তো যদিও সে কারো বাড়ি গিয়ে কাউকে ইনভাইট করে ডেকে নিয়ে আসা এটা করে নাই, বরং তার কাছে কেউ দেখতে গিয়েছে, গিয়ে তার মুরিদ হয়ে গিয়েছে, তার কথা শুনে ভালো লেগেছে, এরকম হয়েছে। তো এইটা আমার মূলত আমার নিজেরও কিউরিয়াসিটি ছিল। আমি গত জুলাই বিপ্লব পরবর্তী আমি অলমোস্ট 4 দিন বা 5 দিন তাকে আমি ফোন দিয়েছি। আমার উদ্দেশ্য ছিল তার সাথে সাক্ষাৎ করা, ফিজিক্যালি সাক্ষাৎ করে 2-3টা প্রশ্ন বা একটু জানার চেষ্টা করার উদ্দেশ্য ছিল। এবং আমার সাথে সর্বশেষ 5-6 মাস আগেও একদিন কথা হয়েছিল, প্রায় 23 মিনিট কথা হয়েছিল। সেখানে কি কথা হলো তার সঙ্গে? আমি নানাবিধ বিষয়ে কথা বলেছিলাম। আমি যেহেতু তার বংশের সন্তান। ও, আপনি এবং তিনি একই বংশের? একই বংশ আমাদের। একই বংশ। মায়ের দিক থেকে নাকি বাবার দিক থেকে? বাবার দিক থেকে। আচ্ছা, একই বংশ। তো আমি তাকে বলেছিলাম যে ভাই, আপনার সাথে আমি একটু দেখা করতে চাই, অনেকগুলো প্রশ্ন আছে। তো উনি বলল যে এটা তো খুবই ভালো। উনি এমনও বলে উঠলো যে আমার বংশের একটা উচ্চশিক্ষিত ছেলে আমার সাথে কথা বলতে চাই, এটা আমার খুব ভালো লাগছে। তো আমি ওনাকে বললাম হেসে উঠে যে আপনার কোনো কথা আমি নিব, এটা কিন্তু আশা করার সুযোগ খুব কম। মানে গ্রহণ করব এটা আশা করা খুব খুব কম। তো উনি বললেন যে আমার কথা নিতেই হবে, গ্রহণ করতেই হবে, বিষয়টা তো এরকম না, আমার কথা আগে শোনো তোমরা। তো আমি বলেছিলাম যে আমাকে একটু সময় দেন। তো উনি বললেন যে আমি তো একটু ধ্যান সাধনাতে আছি, আর আমি আমার গুরুর নির্দেশ ছাড়া কোনো কিছুই করি না, তো হয়তো কোনো একদিন সাক্ষাৎ হবে। উনি এ পর্যন্ত না আমাকে বললেন যে আমাদের যদি সাক্ষাৎ একেবারেই না হয় তবুও তুমি কিছু মনে করো না। এই বিষয়টা আমাকে খুব ট্রাস্ট করেছিল যে এত স্মুথলি, এত এনার্জি গ্রো করে এভাবে বলা যায়। আমার খুব ভালো লেগেছিল মূলত ওই দিনের কথাটা, যে আমার সাথে যদি কখনো তোমার সাক্ষাৎ একেবারেই না হয় তাও তুমি কিছু মনে করো না। তা আসলে আমার তার সাথে কখনো ফিজিক্যালি সাক্ষাৎ হয়ে ওঠেনি। তো আমি মূলত জামাত মনোনীত ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান ক্যান্ডিডেট। আমি গত প্রায় 5-6 বছর ব্যাপক ভিত্তিতে কাজ করে যাচ্ছি। এটা আমি চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসেবে টার্গেট ভিত্তিক কাজ করছি লাস্ট 1 বছর, বাট তার আগে আমি জনগণের জন্য, আমার জনপদের মানুষের জন্য কাজ করেছি। তো এই যে এর যে অন্যায় যেগুলো মানুষ ফিল করেছে, এই অন্যায়গুলো পারপাস বারবার মানুষ আমাকে জিজ্ঞাসা করেছে যে আমাদের মানে আমি মিন্স জামায়াত ইসলামী, আমি মিন্স ছাত্র শিবির, আমি মিন্স খাজা আহমেদ, আমাদের কোনো উদ্যোগ আছে কিনা।
তো আমি বারবারই যতজনই জিজ্ঞাসা করেছে আমি বলেছি যে আসলে উদ্যোগের বিষয়টা তখনই আসবে যখন আমরা তার সাথে ফিজিক্যালি কথা বলে প্রয়োজনীয় উত্তর না পাবো। আসলে তার সাথে আমাদের ফিজিক্যালি এখনো কোনো কথাবার্তা হয়নি, 2, 3, 5টা প্রশ্ন আছে, সেটা আমরা কোনোদিন ফিজিক্যালি কথা বলে জেনে নিব। এটা নিয়ে একেবারে সবাইকে নিয়ে কোনো উদ্যোগ আমাদের নেই এবং আসলেই ছিল না, আসলেই থাকার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো হঠাৎ করেই লাস্ট গত মাসের 11 তারিখে, এটা এপ্রিলের 11 তারিখে, দিনটি ছিল শনিবার, শুক্রবারের দিন আগের দিন 10 তারিখে আমার উপজেলা জামাতের কর্মীদের একটা প্রোগ্রাম ছিল, কর্মী টিএস ছিল। এটা নিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। এই ব্যস্ততার মধ্যেও লক্ষ্য করলাম যে এই আব্দুর রহমান শামীম তার একটা কাটসাট ভিডিও আর কি, এই 32 বা 35 সেকেন্ডের একটা ভিডিও অনলাইনে ব্যাপক ভিত্তিতে শেয়ার হচ্ছে। কি ছিল সেই ভিডিও? আচ্ছা, এইটা ওই ভিডিওতে কথাটা এরকম আসতেছে যে এই কোরআন যে যারা লিখছে তারাও মূর্খ, এই কোরআন যারা পড়ছে তারাও মূর্খ। শুধু এতটুকুই, সব মিলে 35 সেকেন্ডের একটা ভিডিও। মানে এটা হচ্ছে একটা খণ্ডিত বক্তব্য, তার একটা দীর্ঘ বক্তব্যের একটা অংশ এটা। আচ্ছা, তো এইটা বলার পরেই যে সাধারণ মানুষ মনে করতেছে যে এটা হয়তো আল্লাহকে মূর্খ বলছে এবং যারা পড়ছে তাদেরকেও মূর্খ বলছে। তো এইটা ব্যাপক ভিত্তিতে শেয়ার হচ্ছিল, এটা আমি লক্ষ্য করেছি। আপনি কি আমাদেরকে সংক্ষেপে একটু বলতে পারেন যে আসলে মূল ভিডিও, যেটা বড় ভিডিওটা ছিল, সেটার বিষয়বস্তু আসলে? আমি বড় ভিডিও বলতে 6 মিনিটের ভিডিওটা আমার শোনার সুযোগ হয়েছে। সেখানে উনি বলতেছেন যে কিতাব এবং কোরআন এক জিনিস না, কোরআন যে কেউ ছুঁয়ে দেখতে পারে, কিতাব যে কেউ ছুঁয়ে দেখতে পারে না। আর এই কিতাবের ব্যাখ্যা বহুজন বহুভাবে লিখেছে। আমার পীর বাবা জাহাঙ্গীর এবং সদরউদ্দিন চিস্তি তারাও লিখেছে। তাদের লেখাগুলোকে সে প্রমোট করার জন্য চেষ্টা করে যাচ্ছিল, কোরআনের ব্যাখ্যাটাকে আর কি। আর এই সদরউদ্দিন চিস্তি এবং বাবা জাহাঙ্গীর তার পীর, এর বাইরে যারা লিখেছে তাদের পারপাস উনি বোঝাতে চেয়েছেন যে এই কোরআন যারা লিখেছে তারাও মূর্খ, যারা পড়ছে তারাও মূর্খ। এটা মূলত ব্যাখ্যাটাকে উনি ইন্ডিকেট করার জন্য চেষ্টা করেছেন ওই ভিডিওতে। কিন্তু এইটা পুরো আলোচনাটা না শুনেই একটা মানে বৃহত্তর একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, ব্যাপক প্রচার হলো। হওয়ার পরে একটা উত্তেজনা সৃষ্টি করার জন্য চেষ্টা করলো এবং সৃষ্টি হলো। 11 তারিখে আমি ফজরের নামাজ পড়ে শুয়ে পড়েছি। আমাকে 9:30টার দিকে, অলমোস্ট 9:30টার দিকে আমাকে সর্বপ্রথম আমাদের মিরপুর ভেড়ামারা সার্কেলের এসপি জনাব দেলোয়ার হোসেন উনি ফোন দিয়েছেন আমাকে হোয়াটসঅ্যাপে। ফোন দিয়ে উনি সর্বপ্রথম জানতে চাইলেন যে আব্দুর রহমান শামীম পারপাস আপনার কোনো জানা আছে কিনা, এবং আমি প্রয়োজনীয় যতটুকু জানার ততটুকু ওনাকে জানালাম। এবং আমি খুব বেশি জানাতে আগ্রহ প্রকাশ করতেছিলাম না। আমি বলতেছিলাম যে আসলে এইগুলো পারপাস আমি কথা বলতে চাচ্ছি না, বিকজ আমি বারবারই বলেছি যে আমি এখানকার নির্বাচনের ক্যান্ডিডেট, আমি জামাতের শুধু নির্বাচিত ক্যান্ডিডেট হতে চাই না, আমি সকল মানুষের ক্যান্ডিডেট হতে চাই, আমি কাজ করতে চাই সকল মানুষের জন্য। এই আব্দুর রহমান শামীম সেও আমার এই জনপদের ভোটার, তার ভোটও আমার প্রয়োজন, তাকে আমি চেয়ারম্যান হলে তার জন্যও আমি কাজ করব। মানে আপনার দৃষ্টিভঙ্গিটা এরকম ছিল যে আপনি এলাকার প্রত্যেকটি মানুষের, আপনি বারবারই আমি বলেছি এই বিষয়ে কোনো পার্টিকুলার কোনো অবস্থান, আমি পার্টিকুলার অবস্থান আমি প্রিভিয়াস টাইমেও নিই নাই, এখনও নিই না, নিব না, আগামীতেও কখনো নিব না, কোনো সুযোগ নাই আমি মনে করি। এবং আমি মনে করি যে আমি চেয়ারম্যান ক্যান্ডিডেট, আমি যদি চেয়ারম্যান হই, আমি আওয়ামী লীগের চেয়ারম্যান, আমি বিএনপির চেয়ারম্যান, আমি জাতীয় পার্টির চেয়ারম্যান, আমি যে ধর্ম মানে তার চেয়ারম্যান, আমি হিন্দুর চেয়ারম্যান, বৌদ্ধর চেয়ারম্যান, খ্রিস্টানের চেয়ারম্যান, কামার কুমার চাষি জেলে সবার চেয়ারম্যান। আমি সবাইকে সমভাবে চিন্তা করার প্রতিশ্রুতি নিয়ে আমি কাজ করা শুরু করেছি। তো আমি ওনাকে বললাম যে এগুলো নিয়ে আমার কথা বলার মানসিকতা খুবই কম, আপনি যদি চান তাইলে আমি কিছু ফেসবুক লিঙ্ক আপনাকে দিতে পারি, যেগুলো দেখলে তার সম্পর্কে আরও বেশি ধারণা আপনার তৈরি হতে পারে। উনি চাইলেন, আমি দিয়েছি, আমার কাছে সেই রেকর্ড আছে। আমাকে হঠাৎ করে 10টার পরে খেলাফত মজলিসের দৌলতপুর উপজেলার যে সভাপতি উনি ফোন দিলেন, দিয়ে আমাকে বললেন যে খাজা ভাই,
এই শামীম পারপাস কোনো বিষয় আছে কিনা। আমি বললাম যে ভাই আমি তো শুনতেছি অ্যাডিশনাল এসপিও ফোন দিয়েছিল, এইটা পারপাস আসলে আমার কোনো বক্তব্য নাই। উনি বললেন যে কোনো প্রশাসনিক সহযোগিতা লাগলে আপনি করতে পারবেন। তা আমি বললাম যে আপনারা যদি প্রশাসনিক সহযোগিতা লাগে, আমাকে যেহেতু অ্যাডিশনাল এসপি ফোন দিয়েছিল, আপনার সাথে আমি ওনাকে কানেক্ট করায় দিচ্ছি, আপনি তার কাছ থেকে সহযোগিতা পাবেন। আমি এই মুফতি আসাদুজ্জামান ওনাকে হচ্ছে অ্যাডিশনাল এসপির মোবাইল নাম্বার দিয়েছি, আবার অ্যাডিশনাল এসপি ওনাকে আসাদুজ্জামানের মোবাইল নাম্বার দিয়েছি, তো তারা যেন এটা নিয়ে কানেক্ট হতে পারে, আইনগত কোনো সিদ্ধান্ত চাইলে তারা নিতে পারে। আমার সাথে যে ছোট ভাইটা সার্বক্ষণিক থাকে ফিলিপনগরে, ওর নাম ফাহিম, ও হঠাৎ করে আমার রুমে এসে বলছে যে খাজা ভাই, ওই যে একজন ইমামের নাম বলে বলছে যে উনি ফোন দিল, ওনারা হচ্ছে মাদ্রাসাতে আবেদের ঘাট নামক স্থানে দুপুর 2টাতে একটু এই বিষয়গুলো নিয়ে বসতে চাচ্ছে, আপনি কি ওখানে একটু যাবেন? আপনি যাবেন কিনা জানতে চেয়েছে। এই মানে বিষয়ের এখানে প্রতিপাদ্য বিষয় কি ছিল? প্রতিপাদ্য বিষয় যে এই যে মানে খারাপ লাগার যে বিষয়গুলো কথাবার্তা আসছে, শামীম পারপাস, যে শামীম এর আগে হচ্ছে ওনাকে সিজদা করা হয়, প্লেসে সাধারণ মানুষ তাকে সিজদা করে এবং এটা ভিডিও ভাইরাল হয়, ওখানে ওনাকে দুধ দিয়ে গোসল করায়, সেই দুধ মানুষকে বরকতের মনে করে খাওয়ানো হয়, সেই দুধ দিয়ে পায়েস রান্না করে খাওয়ানো হয়, এরপরে সে যখন আজান হয় তখন সে উলুধ্বনি দেয়, সেখানে যুবকরা গিয়ে নষ্ট হচ্ছে, এরকম মনে করে এইগুলো পারপাস কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা, এগুলো নিয়ে ওনারা বসতে চেয়েছিলেন দুপুর 2টার সময়। এই ওনারা বলতে কারা? ওনারা বলতে স্থানীয় আলেম সমাজ, স্থানীয় যুবকেরা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দুরা, এখানে বিএনপি, আওয়ামী লীগের কিছু সংখ্যক বা অন্যান্য রাজনৈতিক দল। রাজনৈতিকভাবে জামাতের সাথে কোনো কথা হয় নাই ওই দিন, তার মানে জামাতের সাথে কথা বলতে হলে আমার সাথেই বলতে হবে সর্বপ্রথম, জামাত কেন্দ্রিক কোনো কথাবার্তা সেখানে আসে নাই। তো আমি বললাম যে আমি ফাহিমকে জানালাম যে ডাকতেছে এটা সত্য, ওখানে গেলে আমাকে যদি কোনো কথা বলতে হয়, এক গ্রুপ সন্তুষ্ট হবে আর এক গ্রুপ অসন্তুষ্ট হবে, সুতরাং আমি এই বিষয়গুলো নিয়ে আপাতত কোনো কথা বলতে চাচ্ছি না, এটা পছন্দ না আমার। তো ফাহিম বলে দিয়েছে তাকে, আমাকে ফিলিপনগর ক্যাম্পের ইনচার্জ উনি ফোন দিল, ওনার সাথে আমার 56 সেকেন্ড কথা হয়েছে। উনি জিজ্ঞাসা করলেন যে খাজা ভাই কোনো ব্যাপার আছে কিনা। আমি বললাম যে ভাই আমি শুনেছি দুপুর 2টাতে বসবে ওখানে, আমি যাব না, এতটুকু আমি জানি। ডিএসবি আতাউর রহমান ফোন দিলেন আমাকে, ওনাকেও আমি সেম বললাম যে ভাই আমি এখন পর্যন্ত যতটুকু জানি যে ওখানে বসা হবে, আশা করছি কোনো ঝামেলা হবে না। আমি দুপুরে গ্রামেই যেহেতু ছিলাম, জোহরের নামাজ শেষ করে আমি জায়নামাজে বসেই আমার ফেসবুকে ঢুকলাম, ঢুকে লক্ষ্য করলাম যে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, উনি হচ্ছে হোসেন মেম্বার ওনার নাম, ওনার আপন ভাতিজা, তার নাম হচ্ছে রাসেল, তার অ্যাকাউন্ট থেকে লাইভ প্রোগ্রাম চলতেছে, লাইভ হচ্ছে, এবং সে বলতেছে যে এই তোরা সবাই জোরে চল, না হলে ও পালিয়ে যেতে পারে। এই ওটাকে ও বলতে এই যে আব্দুর রহমান শামীম পালিয়ে যেতে পারে। এইটা দেখার পরে এবং মনে হচ্ছে লাইভ দেখে যে অলমোস্ট 150 থেকে 200 মানুষের একটা বহর আবেদের ঘাট নামক স্থান থেকে দরবার উদ্দেশ্যে রওনা হয়েছে। মূলত ওখানে সবাইকে ডাকা হয়েছিল অনলাইনে, যারাই ডেকেছিল ম্যাক্সিমামগুলোই লক্ষ্য করেছিলাম যে আলোচনা হবে, কিন্তু এটা এমন এক পর্যায়ে পৌঁছালো, ইনস্ট্যান্ট লক্ষ্য করলাম যে কোনো আলোচনা নাই। মূলত তারা কেউ রড হাতে, কেউ টিউবওয়েলের হাতা হাতে, কেউ ছুরি হাতে, কেউ কাঠের বাটাম হাতে তারা ভাঙচুর করার উদ্দেশ্যে রওনা হয়েছে। আমি সাথে সাথে এই মৃত আব্দুর রহমান শামীমের আপন বড় ভাই, আমার বংশের সবচেয়ে বড় ভাই শান্টু ভাইকে ফোন দিলাম। শান্টু ভাই কি করতেছেন আপনি? আমি লক্ষ্য করলাম লাইভ প্রোগ্রাম চলতেছে, আপনি একটু দেখেন তো কি অবস্থা। শান্টু ভাই বললেন যে আমি তো একটু খাবার খাচ্ছি, দুপুরের খাবার খাচ্ছেন তখন তিনি, আমি দেখতেছি। আমি সাথে সাথে অ্যাডিশনাল এসপিকে ফোন দিয়েছি 2:47 আমি বললাম যে আপনি এই সলভ সিস্টেম অ্যানালাইসিস করেন, মানুষের উপরে এই লোকটাকে ছেড়ে দিয়েন না। অ্যাডিশনাল এসপি দেলোয়ার হোসেন উনি আমাকে বললেন যে ওখানে পুলিশ মোতায়েন আছে, আমি দেখতেছি।
আমি ওনাকে বললাম যে আমার আত্মীয় সে, কোনো অন্যায় যেন না হয়, এটা পর্যন্ত বলেছি আমি। উনি বললেন যে দেখতেছি। 3 মিনিট কথা হয়েছে আমার সাথে। পুলিশের আপনি সর্বোচ্চ সহায়তা চাই? সর্বোচ্চ সহযোগিতা চেয়েছি, এবং পুলিশ আমাকে ইনশিওর করতেছে যে ওখানে পুলিশ আছে, অবস্থান নিয়েছিল। এরপরে দেখলাম যে অনেকেই লাইভ প্রোগ্রাম মোবাইল ফোনে, ফেসবুকে লাইভ করতে করতে গেছে, ভাঙচুর করতে করতে ঢুকতেছে। এখানে সম্মিলিত প্রচেষ্টা মনে হয়েছে প্রথমের দিকে আমার কাছে। ভাঙচুর, একটা যে সর্বপ্রথম যে ছোট কুড়ে ঘরটা ছিল সেই ঘরটাতে আগুন, আব্দুর রহমান শামীমকে বের করে নিয়ে এসে তাকে আঘাত করা, ছুরি দিয়ে খোঁচানো। এটা কি করলাম আমি মর্গেতে যখন তার ময়নাতদন্ত হচ্ছে, স্টিল নাও আমি দাঁড়িয়েছিলাম। লাশ ময়নাতদন্ত করে কুষ্টিয়া থেকে গ্রামে নিয়ে যাওয়া আমার সিগনেচারের মাধ্যমে আমি রিসিভ করেছি। লক্ষ্য করেছি যে এখানে কোপ দিয়েছে ছুরি দিয়ে, এখানে কোপ দিয়েছে, এগুলো লক্ষ্য করেছি। ওই সম্মিলিত যে গ্রুপটা গিয়েছিল তারা। তো এইটা হওয়ার পরে মানে ঘটনা যখন ঘটে গেল, আমি খুব অস্থিরতা ফিল করতেছিলাম। এবং আমি যে রাজনীতি করি না কেন, আপনি ফেসবুকে দেখছেন গ্রুপ লাইভে? আমি লাইভে দেখতেছি, তো আমার বাসা থেকে দেখা যাচ্ছে লাইভ চলতেছে, অনেকেই লাইভ করতেছে। যদিও এই লাইভগুলো পরবর্তীতে অনেকেই ডিলিট করেছে। এখানে প্রশাসনিক জটিলতা হওয়ার সম্ভাবনা যখনই বুঝতে পেরেছে, তখন তারা এগুলোকে রিমুভ করেছে নিজেদের আইডি থেকে। আমাকে শান্টু ভাই ফোন দিলেন যে একটা অ্যাম্বুলেন্স দেখতো। উনি আমার সাথে তুই করে অনেক সময়। আমি 999-এ ফোন দিয়ে অ্যাম্বুলেন্স দেখেছি এই মৃতপ্রায় শামীমকে হাসপাতালে নেওয়ার জন্য। মানে তখন তাকে ওখানে এই পরিমাণে আঘাত করা হয়েছে, এবং পুলিশের একটা বৃহত্তর টিম সেখানে পৌঁছে গিয়েছে অল্প সময়ের মধ্যে। পুরো ঘটনা ঘটেছে সর্বোচ্চ 20-25 মিনিট, এর বেশি হবে না হয়তো। তার সম্পদ লুট করা থেকে শুরু করে সবকিছু হয়েছে এই সময়ের মধ্যে। এবং এই হত্যাকাণ্ড যখন সংগঠিত হচ্ছে, তখন হত্যাকাণ্ডের প্লেসে ইউনিয়ন বিএমপির সভাপতি সাইদুল ইসলাম তিনি সেখানে উপস্থিত ছিলেন, সেক্রেটারি হেলাল উদ্দিন তিনি সেখানে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক হোসেন মেম্বার তিনি সেখানে উপস্থিত ছিলেন। এখানে যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্র দল সম্মিলিত প্রচেষ্টা চালিয়েছে। সাধারণ মানুষও গিয়েছে। সে কি উত্তেজনার বশে গিয়েছে নাকি এইটা তো ঘটনা কি হয় দেখতে গিয়েছে? এইটা উত্তেজনার বশে গিয়েছে একটা সংখ্যক। প্রথমে যারা গিয়েছে উত্তেজনার বশে গিয়েছে। ঘটনা ঘটে যাওয়ার পরে বহু মানুষ গিয়েছে, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা অনেকেই গিয়েছে, দেখতে গিয়েছে তারা। আর তার ভক্ত শ্রেণী তো ওই মুহূর্তে সর্বমোট 4-5 জন ছিল আর কি। 2 জন পালিয়ে গিয়েছে লাফ দিয়ে, একজন একটু ধরতে গিয়েছে, সে একটু আহত হয়েছে, একজন মহিলা একটু আহত হয়েছে। বক্তবিন্দু খুব বেশি ছিল না সেই মুহূর্তে সেখানে। তো আমাকে বলল যে খাজা ভাই অ্যাম্বুলেন্স দেখ তুই। অ্যাম্বুলেন্স দেখলাম। কিছুক্ষণের মধ্যে উনি ফোন দিয়ে বললো যে আমি পুলিশের গাড়িতে শামীমকে উঠাই দিচ্ছি, অ্যাম্বুলেন্স লাগবে না, অ্যাম্বুলেন্স নিষেধ করে দিলাম। 10 মিনিট পরেই আমাকে উনি আবার ফোন দিয়ে বললেন যে তুই একটু হাসপাতালে যা তো। আমি আমার বাইকে তখন তেল সংকট যাচ্ছিল, আমি আমাদের এক বন্ধু আশিকুজ্জামান জয় তার মোটরসাইকেলে করে সে সহ আমি হাসপাতালে গিয়েছি। আমি গিয়ে তাকে মৃত পেয়েছি। সেখানে পুলিশের এসআই জিয়া ভাই ছিলেন, তাকে সহযোগিতা করেছি। তাকে সহযোগিতা করে লাশ নিজের অর্থায়নে অ্যাম্বুলেন্স ডেকে অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়াতে মর্গে পাঠিয়েছি। পরবর্তী দিন সকালে লাশ রিসিভ করার জন্য পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হলো আমাকে যেতে হবে, এবং অ্যাম্বুলেন্স ভাড়া করে এই মৃত আব্দুর রহমান শামীমের আরেক ভাই পিন্টু, তাকে সাথে করে, মৃত আব্দুর রহমান শামীমের আপন ভাগনা তন্ময়, তাকে সাথে করে আমি রওনা হলাম। পথিমধ্যে ইউনিয়ন বিএমপির সেক্রেটারি হেলাল উদ্দিন, এই যে 3টা নাম বললাম, হেলাল উদ্দিন, হোসেন মেম্বার, সাইদুল, এরা সবাই
চেয়ারম্যান ক্যান্ডিডেট হতে চাই আগামী দিন। মানে একদিক থেকে আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলা যায়। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তারা। তো হেলাল উদ্দিন ফোন দিয়েছে পিন্টু ভাইকে, মোবাইল ইয়েতে লাউড স্পিকারে আছে। উনি ফোন দিয়ে বলতেছেন যে খাজা আছে সামনে। তা আমি হাত দিয়ে ইশারা করলাম যে নাই, এটা বলার জন্য। তো উনি নাই বললো না, বললো যে হ্যাঁ বলো, কি বলবা বলো। তো বললো যে না, তোমার কেমন আত্মীয় হয় খাজা? তো বললো যে হ্যাঁ আমার বংশের ছেলে, খাজা আমার আত্মীয় হয় আমাদেরকে। তো খুব বেশি কথোপকথন ওনাদের হলো না। তখনই আমার সন্দেহ হলো যে এই গ্রুপটা আমাকে নিয়ে চর্চা করা শুরু করেছে, এবং এইটা নিয়ে তো মামলা হতে পারে, হলে হয়তো আমাকে ঢোকানোর সম্ভাবনা আছে। এটা ইনস্ট্যান্টলি আপনার মাথায় চলে এইটা মাথায় এজন্য চলে আসলো যে পিন্টু ভাই আমাকে বলতেছেন যে ফোন কাটার পরে পিন্টু ভাই আমাকে বলতেছেন যে এরা তো তোমার পুরো দোষ দেওয়ার জন্য চেষ্টা করছে। তখন আমার মাথায় আসলো। তো আমি তাকে গেলাম, কুষ্টিয়াতে গেলাম। দৌলতপুর থেকে কুষ্টিয়া অলমোস্ট 40 কিলোমিটারের রাস্তা। কুষ্টিয়াতে গিয়ে তাকে মর্গে পোস্টমর্টমের যে বিষয়গুলো, ময়নাতদন্তের যে বিষয়গুলো, এগুলো সম্পূর্ণ হলো। সম্পূর্ণ হওয়ার পরে স্থানীয় তার কিছু মুরিদরাও ছিল, তারা আসলো। অ্যাম্বুলেন্সের ভিতরে তার ময়নাতদন্ত পরবর্তী লাশ ঢুকিয়ে স্থানীয় মুরিদ যারা ছিল ওখানে তাদেরকে উঠায় দিয়ে, খুব বেশি জায়গা না থাকার কারণে আমি বললাম যে আপনারা গাড়ি নিয়ে চলে যান, আমি আসতেছি। এবং চলে গেল। ফিলিপনগরে লাশ পৌঁছানোর পরে তখন পর্যন্ত বহু আইডিতে আলোচনা চলছে তার লাশ যেন ফিলিপনগরে না ঢোকে, এবং স্থানীয় পর্যায়ে খুব তার বিরুদ্ধে ব্যাপক উত্তেজনা তখনও আছে। এবং বিএমপির কিছু ফেক আইডি আছে তাদের নিয়ন্ত্রিত। এই জন্য ফেক আইডি তাদের নিয়ন্ত্রিত এই জন্য বলছি যে তারা সবসময় ওই আইডিগুলো থেকে বিএমপির প্রশংসা হয়, কিন্তু আমাদের বলতে আমার এবং আমার দল বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবির পারপাস, তারা এহেন কোনো খারাপ কথা নাই যেগুলো সেখানে লিখে না। সেই আইডিগুলো থেকে প্রচার শুরু করলো যে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ছিলাম আমি নাকি শামীমকে বাঁচানোর চেষ্টা করেছি, আমি নাকি আমার কাছে নাকি যুবকরা এসেছে ওর বা পারপাস সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যুবকদের আমি নিষেধ করেছি। এরকম কোনো ঘটনা যদিও কখনো ঘটে নাই। এবং যত জনগণ এটা বোঝার চেষ্টা করেছে যে খাজা আহমেদ ভোটের জন্য এরকম একটা নিকৃষ্ট নাস্তিককেও সমর্থন করতে পারে, আমি নাকি সমর্থন করতাম। এবং আমি লাশ নিয়ে গেল। লাশ এলাকায় যাওয়ার পরে তাকে তো ধোয়ানোর কোনো মানুষ নাই। শান্টু ভাই আমাকে ফোন দিল যে এর ধোয়াবো কিভাবে। তার ভক্ত মুরিদকুল তো আসলে ধোয়ানোর এইগুলো তো তারা অত ভালো জানে না আসলে, মানে ধর্মীয় বিধিবিধান সাধারণ মানুষ একদম, তারা সাধারণ, এবং তারা তো ওই কুসংস্কারে বিশ্বাসী, মূলত ধর্মীয় বিধিবিধানগুলো তো জানে না। পরে আমার নিজের পিতা এই লাশ ধোয়ানোর পরে কবরস্থানে দাফন হয় হচ্ছে 12 তারিখ আসর পরে। জানাজা হয়েছিল। জানাজা কেউই করাতে চাচ্ছে না। তখন স্থানীয় যে মসজিদের ইমাম, এই মসজিদের ইমামকে জোর করে অনেকটা প্রশাসন এবং বিএনপির লোকজন জোর করে অনেকটা তাকে সেখানে জানাজা করতে বাধ্য করে। এবং উনি গিয়ে একটা বিষয় উনি ইনশিওর করেছেন, সবাইকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা যদি মানে বলেন যে এই শামীমের ঈমান ছিল তাহলে আমি জানাজা করব। তখন স্থানীয় যে কয়জন মানুষ ছিল তারা বলছে যে হ্যাঁ ঈমান ছিল, উপস্থিতি খুবই কম ছিল, তারা বলছে যে হ্যাঁ ঈমান ছিল। এই কথার উপরে ভিত্তি করে মূলত সে জানাজার নামাজটা পড়াতে বাধ্য হয়। তো পরবর্তীতে আমাকে রাতে শান্টু ভাই আবার ফোন দিয়েছে। উনি আমাকে জিজ্ঞাসা করছেন, ওনাকে যেহেতু বারবার বলা হচ্ছে আমার পারপাসটা নিয়ে আসার জন্য, তখন উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে খাজা তোর কোনো সমস্যা হচ্ছে কিনা। বলে না, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমার কি সমস্যা হবে। আমি বললাম যে আমার খারাপ লাগছে যে একটা জীবন্ত মানুষকে এভাবে হত্যা করা যায়, এটা এরকম না হলেও পারতো। এটাও পর্যন্ত আমি শান্টু ভাইকে বলেছি। পরবর্তী দিন 13 তারিখ সারাদিনই আমি স্বাভাবিক মনে হচ্ছিল, খুব বেশি সমস্যা হবে না, খুব বেশি বিপদ হবে না। যে বিপদে পরে পড়লাম এটা হবে না বলেই আমার বিশ্বাস ছিল। এটার আগে একটু আপনি তার
চিন্তা ভাবনার সঙ্গে হয়তো বা দ্বিমত পোষণ করেছেন, কিন্তু কখনোই এটা আপনি সমর্থন করেননি যে এই মানুষটাকে আঘাত করা হোক, তার কোনো ক্ষতি করা হোক, এটা কখনোই আপনার চিন্তার মধ্যে কখনোই ছিল না। আমি বিশ্বাসী মানুষ, আমি পরিপূর্ণ আল্লাহতে বিশ্বাসী একজন মানুষ। আমি ইসলামী ছাত্র শিবিরের সর্বোচ্চ শপথের জনশক্তি ছিলাম, আমি জামাত ইসলামী সর্বোচ্চ শপথের জনশক্তি। আমি ধর্মটাকে বুঝি, তার যে রাস্তা, তার যে পথ আর আমার পথ টোটালি আলাদা। তার চিন্তা চেতনা আর আমার চিন্তা চেতনা আকাশ পাতাল পার্থক্য। এর মানে এই না যে তাকে আমি শারীরিকভাবে আঘাত করব, এর মানে এই না যে তাকে কেউ হত্যা করবে আর এটাকে আমি পজিটিভলি গ্রহণ করব। এটা ন্যূনতম কোনো সুযোগ নেই। শামীম যতটা খারাপ ছিল, যেটা আমরা বলতেছি, এর চেয়ে যদি আরও বেশি খারাপ থাকে, তারপরেও আমি মনে করি না বাংলাদেশের যে বর্তমান ইসলামিক সিচুয়েশন, এই সিচুয়েশনে যে কেউ তাকে গিয়ে আঘাত করে তাকে হত্যা করবে। মানে উত্তেজনা সৃষ্টি করে বিচার বহির্ভূতভাবে একদল মানুষ গিয়ে কাউকে আঘাত করলো, আপনি বলতে চাইছেন আপনি বা আপনি যে দলকে সমর্থন করেন তারা কেউই এই বিষয়টাকে, বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির কোনোভাবে এই ধরনের কালচারকে সমর্থন করে না। আমাকে একটা ছেলে ফোন দিয়েছে তার কয়েকদিন আগে, আমি তাকে স্পষ্ট বলেছি প্রয়োজনে তার সাথে বসো, তোমাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করো, উত্তর যদি পছন্দ না হয় আইনগত সিদ্ধান্ত গ্রহণ করো। এবং আমি আমার যতটুকু পড়াশোনা আছে এ দিয়ে আমি পরিষ্কার অবগত এবং বহুবার বলেছি, কাউকে হত্যা করে কারো ক্ষতি সাধন করে সেই ইজমকে, সেই শক্তিকে দমন করা যায় না। সেই শক্তিকে, সেই ইজমকে দমন করতে হলে জ্ঞানগত যোগ্যতার ভিত্তিতে করতে হয়। এটা বারবার বলেছি, আমার শত শত আলোচনার মধ্যে এই কথা আছে। তো আমি 13 তারিখে গুঞ্জন শুরু হলো পথে ঘাটে রাস্তায় যে এই হত্যাকাণ্ডের সাথে আমি সম্পৃক্ত থাকতে পারি। সারা বাংলাদেশে এই হত্যাকাণ্ড নাকি যেগুলো ঘটেছে এগুলোর সাথে জামাত সম্পৃক্ত থাকার সম্ভাবনা থাকে। বিধায় যেহেতু আমি ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান ক্যান্ডিডেট, আমি ইসলামী ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ নেতা ছিলাম, জামাত ইসলামের গুরুত্বপূর্ণ নেতা, আমি সম্পৃক্ত থাকতে পারি এ নিয়ে আলোচনা, সম্ভাবনার কথা বলা, সম্ভাবনার আলোচনা বিভিন্ন জায়গায় বিএমপি পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, একেবারে পরিকল্পিতভাবে। আমি তখন পর্যন্ত এ নিয়ে খুব বেশি মাথা ঘামাইনি, তখন পর্যন্ত এ নিয়ে কাউকে কোনো কিছু বলিনি। আমি ভাবতেছিলাম যে এটা আমার চ্যাপ্টারের বাইরেই সমাপ্তি হয়ে যাক। সেটা হলো না। রাত 10টার সময় হঠাৎ করে শুনতে পেলাম যে এই মৃত শামীমের বড় যে 3 ভাই, মানে যে রেখে যাওয়া যে 3 ভাই, এই 3 ভাইকে পুলিশ তার গাড়ি করে এসে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গেছে থানায় 13 তারিখ রাতে। স্বাভাবিকভাবেই নিলাম বিষয়টা, তবে অবগত হলাম। ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে অল্প একটু জানতে পারলাম যে একটা মামলা হয়েছে। মামলাতে একজনকে আসামি করা হয়েছে আর 200 জন মতো অজ্ঞাতনামা। এটা আমি এই কথাটুকু শুনলাম, একজনকে আসামি করা হয়েছে, সেখানে আমার নাম নাই, আমি নাই। আমি ভাবলাম যে কে আসামি হলো, কার নামে আসামি করলো। বিকেল হতে হতে সুস্পষ্ট হওয়া শুরু করলো যে না, একজন না, এজাহারে নাম হচ্ছে 4 জন আর অজ্ঞাতনামা হচ্ছে 180 থেকে 200 জন। এবং আমাকে, আমার আপনজন যারা আছে, ফিলিপনগরের মানুষ আমাকে ভীষণ ভালোবাসে একেবারে। মানে এই যে আমি এই মানে এখানে ঢোকার আগেও আমাকে এক হিন্দু ব্যক্তি ফিলিপনগর ইউনিয়নের ফোন দিয়েছে। গতকালকে আমি আমার আলোচনা নিয়ে আসবো, জামিন হয়েছে, অসংখ্য হিন্দু ফোন দিয়েছে আমাকে। আমি ফিলিপনগরের মানুষকে আমি অসম্ভব ভালোবাসি। আপনি জামাত ইসলামী করেন, আপনি শিবিরের রাজনীতির সাথে জড়িত, অথচ হিন্দুরা আপনাকে, হিন্দু ব্যক্তিরা আপনাকে ভালোবাসে। ভালো এই কারণে বাসে যে আমি তাদের প্রয়োজনে পাশে থাকি। অসুস্থ হয়েছে, এই কিছুদিন আগে একজনের একটা অপারেশন করবে, পিত্তথলির অপারেশন। এক ডাক্তারের কাছে গেছে, 35,000 টাকা চাই। আমার কাছে এসে বলল যে কিছু টাকা লাগবে। আমি বললাম যে টাকা দিলে কতই দিতে পারি, আচ্ছা দেখি কাউকে দিয়ে একটু কম টাকায় করাই দিতে পারি কিনা। আমার সাংগঠনিক এক ভাইকে ফোন দিলাম, ডাক্তার উবায়দুর রহমান,
বললাম যে গরিব পেশেন্টকে পাঠাবো, পেশেন্ট হিন্দু কিন্তু আমার এলাকার, আপনাকে একটু কম টাকায় করে দিতে হবে। উনি বললো যে খাজা এটা তো 30,000 টাকার নিচে হয় না, কঠিন। আমি বললাম যে আপনাকে 20,000 টাকা দিব আমরা। 15,000 টাকা ওই পরিবার দিছে, 5,000 টাকা আমি দিয়েছি। এরকম সহযোগিতা অসংখ্য পরিবারকে আমি করেছি, একেবারে নিঃস্বার্থভাবে, একেবারে নিঃস্বার্থভাবে। এটা জাস্ট উদাহরণ দিলাম। এসব কারণে মানে হিন্দু, আমি টিউবওয়েল দিচ্ছি, এই লাস্ট 1 সপ্তাহ আগে হিন্দু পাড়া থেকে ফোন দিয়েছে যে আমার মন্দিরের সামনে একটা টিউবওয়েল লাগবে। আমি বলেছি দিব নি, কিন্তু টিউবওয়েল বসানোর পরে তো মোনাজাত করা লাগবে না, তখন কি হবে না? তো তখন হিন্দু উনি বলছে তোমরা তোমাদের মতো যা মন করে যাও, আমার কোনো সমস্যা নাই। তাহলে এইটা যদি সমস্যা না থাকে তাইলে দিও নি, একটা টিউবওয়েল বসাই দেবো নি। এগুলো কি আপনি আপনার ভোট বা ইলেকশন ক্যাম্পেইনিং এর অংশ হিসেবেই করছেন, নাকি আপনি সচরাচর এই ধরনের সমাজ কল্যাণমূলক কাজ আমার করে একটা থাকেন? আমি আসলে আমার দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আছে, এই দেশকে নিয়ে আছে, আমার ফিলিপনগর নিয়ে আছে, আমার দৌলতপুর নিয়ে আছে, ওভারঅল সারা দুনিয়া নিয়ে আছে। আমি এই দুনিয়ায় শান্তি দেখতে চাই, এই দুনিয়ার মানুষকে কল্যাণের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাবিত হতে বলেছেন, সেই আহ্বানকে পৌঁছে দিতে চাই। আর কল্যাণের দিকে মানুষকে নিয়ে আসতে হলে হিকমা অবলম্বন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। এই সহযোগিতাগুলো মানুষকে কল্যাণের দিকে নিয়ে আসার হিকমা বলতে পারেন, হিকমা বলতে পারেন। আমি একজনের পাশে একটু দাঁড়িয়ে যদি তাকে আমি কোরআনের 2টা কথা বলতে পারি, হাদিসের 2টা কথা বলতে পারি, সে অন্যায় করতো, মাদক সেবন করতো, সে অস্ত্রের ঝনঝনানি দেখাতো, তাকে যদি আমি ফিরাই নিয়ে আসতে পারি, এই উদ্দেশ্য নিয়েই মূলত আমার কাজ শুরু হয়েছিল আজ থেকে 6 বছর আগে, 2020 সালের দিক থেকে। আর চেয়ারম্যান প্রার্থী হিসাবে গত 1 বছর কাজ করছি। এর আগে 5 বছর আমি ফিলিপনগরে খুব বেশি যেতেও পারি নাই, আমার প্রতিনিধি দিয়ে আমি কাজ করিয়েছি। আচ্ছা, আমরা মূল ঘটনায় আবার যাই। এরপর তো কি? আমি হঠাৎ জানতে পারলাম যে 4 জনের নামে মামলা হয়েছে। এখানে 1 নাম্বার হুকুমের আসামি করা হয়েছে আমাকে। আশ্চর্য লাগলো যে এটা বলে কি, ইউনিয়ন বিএনপি সভাপতিকে কি আমি হুকুম দিলাম? ইউনিয়ন বিএনপির সেক্রেটারিকে কি হুকুম দিলাম? ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদককে কি আমি হুকুম দিয়ে বললাম যে ওখানে গিয়ে মেরে আসেন? ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের ভাতিজা যুবদল করে, তাকে কি বললাম যে লাইভ প্রোগ্রাম করে সবাইকে উদ্বুদ্ধ করে নিয়ে যাও সেখানে? আশ্চর্য লাগলো, ভীষণ রকম আশ্চর্য লাগলো। এবং তখন প্রয়োজনীয়তা উপলব্ধি করলাম যে আমার যে অ্যাক্টিভিটি ছিল গত 2-3 দিনের, এবং আমার অবস্থান জনপদের মানুষের কাছে জানানো দরকার। আমি সাথে সাথেই আমার বাসার ভিতরে, আমার রুমের মধ্যে একটা ছোট ভিডিও বার্তা 10-12 মিনিটের আমি জনগণকে জানানোর চেষ্টা করলাম। চেষ্টা পরবর্তী এখানে 1 নম্বর হুকুমের আসামি করা হয়েছে আমাকে। 2 নম্বর আসামি খেলাফত মজলিসের দৌলতপুর উপজেলা সভাপতি আসাদুজ্জামান ভাই। 3 নম্বর আসামি রাজীব নামে এক কাঠ মিস্ত্রি। 4 নম্বর আসামি হচ্ছে নামটা এসেছে শিহাব নাম, তার বাবার নাম নাই, অতএব আমরা বুঝতে পারি না যে এই শিহাব কে, এটা অজ্ঞাতর মতোই আর কি। তো মূল আসামি হচ্ছে এই 3, আর অজ্ঞাত আসামি হচ্ছে 180 থেকে 200 জন। চারিদিকে ভয় ভীতির সঞ্চার তৈরি হলো, যে যা পোস্ট করেছিল সব ডিলিট হয়ে গেছে অলরেডি ভয়ে। আর শামীমের পক্ষে বিপক্ষে কোনো কথা হচ্ছে না, একটা স্থির ভাব চলে এসেছে। আমি আমার টিমকে বললাম যে আমাদের গ্যাপ হয়েছে, ভিডিওগুলো যে যা ছেড়েছিল এগুলো একটু রেকর্ড রাখা দরকার। আমার টিম পরবর্তী দিন সারাদিন কষ্ট করে আমরা কিছু ভিডিও, কিছু ডকুমেন্টস হাতে আসলো। 18 মিনিটের একটা ভিডিও আমরা পেয়েছি, একেবারে শুরু থেকে আবেদের ঘাট থেকে একেবারে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর পর্যন্ত। মানে সেটার লাইভ ঘটনা, লাইভ ভিডিও সেটা আমরা সেভ করলাম। এবং সেখানে কারা যাচ্ছে, কার হাতে লাঠি আছে, কার হাতে ছুরি আছে, কার হাতে টিউবওয়েলের হাতা আছে, কে ওখানে উদ্বুদ্ধ করছে, আগের দিন থেকে কে ফেসবুকে পোস্ট দিয়ে ওখানে যেতে উদ্বুদ্ধ করেছে, ডকুমেন্টসগুলো হাতে আসলো। আমরা আমাদের জায়গা থেকে
প্রচার মিডিয়াতে সহযোগিতা নিয়েছি। মামলা হয়েছে। শান্টু ভাইকে আমি ফোন দিলাম। শান্টু ভাই আমার নামে মামলা দিলেন। কেন দিলেন? তিনি তো আপনার আত্মীয় হন, তিনি তো আমার নামে মামলা দিলেন। জানতেন। শান্টু ভাই কথা বলতে চাচ্ছে না, কথা বলতে চাচ্ছে না। উনি বলছে যে আমাকে একটু শান্তি দাও, আমাকে একটু শান্তি দাও, আমি খুব অশান্তির মধ্যে আছি। তা বললো, আপনি অশান্তির মধ্যে আছেন আমাকে মামলা দেওয়ার পরে না আগে থেকেই? একটা হত্যাকাণ্ডের মতো ঘটনায় আমাকে মামলা আসামি করলেন। বলল যে এটা আমি কিছু করি নাই, এটা সম্পূর্ণটাই প্রশাসনের ব্যাপার। শান্টু ভাই এবং তার ভাইদেরকে 13 তারিখ রাতে প্রশাসন উঠিয়ে নিয়ে গিয়ে ওখানে মানে এই বিষয়টাকে যেন দলীয় রূপদান করানো যায়, এই বিষয়টাকে যেন জামায়াত ইসলামী, খাজা আহমেদ, ইসলামী ছাত্র শিবির এদেরকে চাপিয়ে দেওয়া যায়, এই জন্য দলীয় পর্যায় থেকে নির্দেশনা এসেছে থানায়। এবং সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য ওখানকার ওসি, তদন্ত ওসি এবং অন্যান্য কর্মকর্তা 1-2 জন তারা উঠে পড়ে কাজ করা শুরু করলো এবং আমাদের এই ভাইদেরকে চাপ দেওয়া শুরু করলো ওই দিন রাতে যে খাজার নামে মামলা দিতে হবে। এরা তো দিতে রাজি না। মানে মৃত যে পীর ছিলেন শামীম, তার আপন 3 ভাই, 3 ভাই, তাদেরকে চাপ দেওয়া হচ্ছে আপনার আমার নামে মামলা দিতে হবে। এবং যখন রাত 2টা পর্যন্ত তারা আমার নামে কোনোভাবেই মামলা দিতে রাজি না, তখন ওই ফজলুর রহমান শান্টু, ওনাকে বলা হলো যে আপনি যদি মামলা না দেন আমরা ভেবে নিব যে শামীমের তো কোনো ছেলে মেয়ে ছিল না, ওর সম্পদ আছে, জমি আছে, বাড়ি আছে, এই সমস্ত সম্পদ কুক্ষিগত করার জন্য আপনি পরিকল্পিতভাবে হত্যা করিয়েছেন। এবং রাত 2:15-20 দিকে এজাহার পুলিশ কর্তৃক প্রস্তুত করা ছিল। সেই এজাহারে আমাদের এই ফজলুর রহমান শান্টু ভাই সিগনেচার করেছেন, ওনারা করে বিদায় নিয়েছেন। তো এইটা পরবর্তী গত 1 মাস আমরা নানাবিধভাবে চেষ্টা করলাম যে এই ঘটনার সাথে মূলত কারা জড়িত, এবং এইটা চেষ্টা করার পরে খুব বেশি কিছু করা লাগে নাই, বিকজ এখানে পুরো ভিডিও এখানে আছে, সমগ্র ভিডিও আছে। আমি ছবি ইন্ডিকেট করে এটা পর্যন্ত দেখা যাচ্ছে কার হাতে ছুরি আছে, কে টিউবওয়েলের হাতা নিয়ে দাঁড়িয়ে আছে, কে আঘাত করতেছে, সব দেখা যাচ্ছে। তাদের কারো নামে মামলা হলো না, মামলা হলো আমার নামে। যে ঘটনার আগে পরে পিছনে সামনে গোপনে প্রকাশ্যে কোনোভাবে ন্যূনতম কেউ প্রমাণ করতে পারবে না যে এটার সাথে আমি কোনোভাবে সম্পৃক্ত, কোনো সুযোগ নেই। বিকজ আমি জানতামই না যে ওই দিন দুপুরের পরে হামলা করা হবে। আমি জানতাম যে মাদ্রাসাতে বসবে, আইনগত সিদ্ধান্ত কি নেওয়া যায় এটা নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে, এবং সেখানেও আমি যাইতে চাই নাই, সেখানেও আমি যাইতে চাই নাই। এর মূল উদ্দেশ্য আপনার মতে কি? যেটা একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা। আমি যখন ইয়েতে গেলাম, হাসপাতালে যখন যাচ্ছিলাম ঘটনা ঘটার পরে, যেটা বললাম, তখনই গোয়েন্দা বিভাগ থেকে একটা মেসেজ আমার কাছে আসে, এবং সেখানে আমাকে জড়িয়ে ওই মেসেজটা তারা মানে ফরওয়ার্ড মেসেজ আসে আমার কাছে। ওই মেসেজটা ওই গোয়েন্দা বিভাগের ওই তাদেরকে ইউনিয়ন বিএমপি কর্তৃক পাঠানো হয়েছিল। কোন ব্যক্তি পাঠিয়েছিল স্পেসিফিক আমি জানি, এখন আমি সেটা এই মুহূর্তে বলছি না। সেখানে আমাকে যেন জড়ানো হয়, এবং এখানে লেখা হয়েছে যে খাজা আহমেদ এবং তার কিশোর গ্যাং, আমার নাকি কিশোর গ্যাং আছে, আল্লাহ আমাকে মাফ করুন। খাজা আহমেদ এবং তার কিশোর গ্যাং মিলে আব্দুর রহমান শামীমকে হত্যা করেছে। এই কিশোর গ্যাং বলতে কাদেরকে বোঝানো হয়? আমার সাথে যে ছেলেপেলেগুলো, ছোট ভাইরা আছে, তাদেরকে বুঝিয়েছে। ফিলিপনগরে আমার কাজ করার কারণে যুব সমাজের একটা বৃহত্তর অংশ তারা আমাকে তাদের ভাই মনে করে, একেবারে আপন ভাইয়ের মতো মনে করে।
আমি কিছু বিষয় মানুষ জানে না। ফিলিপনগরের যুবকদের জন্য, ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য, একেবারে প্রাইমারি স্কুল থেকে পিএইচডি হোল্ডার পর্যন্ত তাদের জন্য শিক্ষা খাতে গোপনে কি পরিমাণ কাজ আমি গত 2-3 বছর করেছি। চ্যারিটি অর্গানাইজেশনের সাথে প্রতিনিয়ত কাউকে, আমার তো গরিব এলাকা, এখন পর্যন্ত প্রায় 22 জন শিক্ষার্থী, 22 জন ইউনিভার্সিটির শিক্ষার্থী যাদের বাবা কেউ রিক্সা চালায়, ভ্যান চালায়, এই হকারের মতো কাজ করে, অথচ ইউনিভার্সিটিতে পড়ে, আমি চ্যারিটির সাথে কানেক্ট করে তাদেরকে মান্থলি যে খরচটা হয় এটা ব্যবস্থা করে দিয়েছি। 22 জন শিক্ষার্থী এখন পর্যন্ত প্রতি মাসে 4,000 টাকা করে পাচ্ছে। আমি আজকেও সকালে একটা সংস্থার সাথে কষ্ট করে সেই সংস্থায় গিয়েছি, যাওয়ার পরে আমার ফিলিপনগরের একটা ছেলে, ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিওলজি অ্যান্ড মাইনিং ডিপার্টমেন্টে পড়ে, ওর বাবা ভ্যান চালায়। কি কষ্ট যায় সেটা আমি জানি। এক চ্যারিটির চেয়ারম্যানের কাছে, ডিরেক্টরের কাছে গিয়ে অনুরোধ করেছি যে একটা ছেলে আপনারা মাসে অল্প হলেও কিছু টাকার ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ ছেলেটাও 5,000 টাকা করে প্রতি মাসে পাবে এখন থেকে। আচ্ছা, তারপরের ঘটনা? তো আমি কুষ্টিয়াতে চলে আসলাম 14 তারিখেই। এসে আমি আমার মতো করে রোল প্লে করা শুরু করলাম। ইতোমধ্যেই সংবাদ মাধ্যমগুলো সত্যনিষ্ঠ প্রচার করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছে। এখানে যুগান্তর পত্রিকা তারা একেবারে ইন্ডিকেট করে কারা কারা উপস্থিত ছিল, কি কি রোল প্লে করছে, ছাত্রলীগ দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছবি সহ তারা পাবলিক করেছে। তো এই মুহূর্তে মামলা তো হয়ে গিয়েছে, আসলে রাজনীতি করি, মামলা যেটা হয়েছে এটা রাজনৈতিক মামলা হয়েছে, এটা সারা দুনিয়ার লোক বুঝতে পেরেছে। আমার ফিলিপনগরের মানুষ আমার জন্য দ্রুত জামিন হয় এই জন্য রোজা রেখেছে। আমি একবার মাত্র একদিনের জন্য গিয়েছিলাম, অসংখ্য মহিলারা এসে কান্নায় ভেঙে পড়েছে আমাকে ধরে, যে আমার নামে কেন মামলা হলো। তো এত দরদ, এত মায়া, এত মহাব্বত নিয়েও আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি। তো এই মুহূর্তে আমার জন্য কষ্টের কিছু ব্যাপার আছে, খুব মানে ব্যথাতুর কিছু ব্যাপার আছে। ব্যথাতুর কিছু ব্যাপারগুলো কি, যে এই যে 180 থেকে 200 জন অজ্ঞাতনামা মামলার আসামি হবে, এবং এইটা তো প্রশাসন নির্ধারণ করবে, আর প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে হচ্ছে ওই শক্তিটা, এই চান্দাবাজ, এই বাতিল শক্তি। ফিলিপনগর ইউনিয়নে আমি বারবার বলেছি, ফিলিপনগর ইউনিয়নে আমার পুরে যে তারা এত অতিষ্ঠ, এটার পিছনে অনেক কারণ আছে। ফিলিপনগর ইউনিয়নে সাধারণ মানুষ আমার কাছে আসলে কোনো পয়সা কড়ি লাগে না। আমি একসাথে যত ধরনের সহযোগিতা লাগে সাধ্যের আলোকে বুক দিয়ে হোক, কথা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক করি। তাদের দুঃখ আমার কাছে কেন আসে? বিচার কার্য ফয়সালা করে জীবনে কারো কাছ থেকে একটা টাকা নিই নাই, নেওয়ার প্রশ্নই আসে না, নেওয়ার প্রস্তাবনা কোনোদিন দিই নাই। তাদের কাছে গেলেই টাকা লাগে। জীবনে কোনোদিন কারো কাছ থেকে 10 টাকা নিই নাই। আমার রাজনীতি মানুষের জন্য, নৈতিকতার জন্য, ইনসাফের জন্য, মানবিক মূল্যবোধের জন্য, মানুষের মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক পরিবর্তন করার জন্য। এই বিষয়গুলো যখন ব্যাপক ভিত্তিতে আমি মানুষের কাছে বলেছি, তখন তারা যে বিপদগ্রস্ততার আভাস পেয়েছে, এই জন্যই তারা আমাকে সরাতে চায় ওখান থেকে। তো এই মুহূর্তে যে কষ্টের জায়গাটা, যে আমার ফিলিপনগরের প্রায় 200 থেকে 250 মানুষ গত 1-1.5 মাস বাড়ি ছাড়া, ঘর ছাড়া, ওই হত্যাকাণ্ডের মামলাকে সামনে নিয়ে এসে আপনি আশ্চর্য হবেন কি লেভেলের প্যাথেটিক। একটা ছেলে, একটা পরিবারের কর্তার নাম হচ্ছে রবিউল ইসলাম। উনি সবজি বিক্রি করে। ওনার 3 ছেলে, এক ছেলে শান্ত, এক ছেলে হৃদয়, আর এক ছেলে আলিফ, আর এক ছেলের নাম হচ্ছে লাম। এই 3 ছেলে। হৃদয়ের বয়স 25, আলিফের বয়স 22, আর লামের বয়স 15। লাম হচ্ছে ক্লাস 9-এ পড়ে। আমি একটা স্কুলের সভাপতি, সেই স্কুলের ক্লাস 9-এ পড়ে। লাম ঘটনাস্থলে ছিল। লাম নামের যে ছেলেটা, এর বন্ধুদের সাথে
এও ছাত্র দলের প্রোগ্রামগুলোতে বিভিন্ন সময় যাতায়াত করে, আমি অবগত। তবে ছোট মানুষ, মাত্র 15 বছর বয়স, ক্লাস 9-এর স্টুডেন্ট। এ বন্ধুদের পাল্লায় পড়ে হোক আর যে কোনো কারণেই হোক না কেন, ঘটনাস্থলে সে ছিল। যে ভিডিও পাবলিক হয়েছে সেই ভিডিওতে তাকে দেখা গিয়েছে। তার পরিবার পরিকল্পিতভাবেই এই ছেলেটা যেন গ্রেপ্তার না হয়, এই জন্য পরিবার থেকে তাকে আত্মগোপনে পাঠিয়ে দিয়েছে। গত মাসের 25 তারিখ পুলিশ গভীর রাতে এই লামকে গ্রেপ্তার করার জন্য তার বাড়িতে যায়। তার বাড়িতে যাওয়ার পরে লাম তো বাড়িতে নেই। তখন তার মেজো ভাই অর্থাৎ আলিফ বাড়িতে ছিল। এই আলিফ ছেলেটাও সবজি বিক্রি করে। আলিফকে তারা জিজ্ঞাসাবাদের কথা বলে বাড়ি থেকে উঠায় নিয়ে আসে, থানাতে উঠায় নিয়ে আসে। এবং পরিবারের ধারণা ছিল যে থানা থেকে ছেড়ে দিবে, যেহেতু আলিফ কোনোভাবেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। হত্যাকাণ্ড যখন সংঘটিত হচ্ছে তখন আলিফ, এই ছেলেটা, ঘটনাস্থল থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে রাজার মোড় নামক একটি স্থানে মহিলাদের সামনে তরমুজ বিক্রি করতেছিল। সে এবং এরা এত বেশি নিরীহ, সমাজে এদের কারোর সাথে কোনো গ্যাঞ্জাম নাই, কোনো ঝঞ্ঝা নাই, কোনো বিক্ষুব্ধ সিচুয়েশন তৈরি হয় নাই। তো আলিফকে সেভ করার জন্য আলিফের পরিবার, যেহেতু জামাত ইসলামীর আমাকে পাচ্ছে না, আমি তো গ্রামে নাই, আমি নিজে পালিয়ে বেড়াচ্ছি গ্রেপ্তার এড়ানোর জন্য, তারা আমার বাড়িতেও গিয়েছে ফজরের নামাজের পরে। আম্মা তখন ফজরের নামাজ পড়ে জায়নামাজেই আছেন। আম্মাকে এই আলিফের মা ডেকে বলছে কান্না করতে করতে যে আলিফকে ধরে নিয়ে গেছে রাতে, খাজা থাকলে তো খুব ভালো হতো, কি করব। তো আম্মা বলছে যে খাজাই তো বিপদের মধ্যে আছে, খাজা তো এই মুহূর্তে প্রশাসন দিয়ে কিছু সহযোগিতা করতে পারবে না। তারা বিএনপির অসংখ্য নেতৃবৃন্দের কাছে, ইউনিয়ন নেতাদের কাছে গেছে, কেউ দরজা খুলেছে, কেউ দরজা খুলেনি, কেউ টাকা চেয়েছে। এমনকি তাদের কাছে এই আলিফকে ছাড়াই নিয়ে আসবে থানা থেকে 60,000 টাকা দাবি করেছে। 60,000 টাকা দিলে, তো আলিফের বাবা তো সবজি বিক্রি করে, 60,000 টাকা কই পাবে, ঠিক মতো খাইতেই পায় না। তো বলছে যে না, আমাদের ছেলে তো দোষ করে নাই, এই ছেলেটা তো আমার নিরীহ ছেলে, টাকা দিব কেন। ভাগ্যে নির্মম পরিহাস, তাকে গ্রেপ্তার দেখানো হয়, তাকে চালান করে দেওয়া হয়। আমি আমার জায়গা থেকে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি মানুষকে দিয়ে, কিন্তু কোনোই কাজ হয় না। এবং আমার সাথে একজন এসআইয়ের হোয়াটসঅ্যাপে কথা হয়েছে এই ঘটনার চালান করার পরের দিন। আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা এই ছেলেটাকে না ধরলে পারতেন না? তো বলছে আমরা তো ধরতে গেছিলাম লামকে পাই নাই, এজন্য তাকে ধরে নিয়ে আসছি। তাহলে এটা তো অন্যায়, এই কাজটা তো করতে পারেন না। তারা চেষ্টা করে যাচ্ছে, মা বাবা কান্নায় ভেঙে পড়ে, বহু কষ্ট বেদনা, পরিবার চালাতে পারছে না, এই ছেলেটার উপরে নির্ভরশীল এই পরিবারটা। এই লাম যে ছোট ছেলেটা, একে পাঠিয়ে দিয়েছিল আশুলিয়াতে তার খালার বাড়িতে। তার খালু দুইজনই গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে। গত শনিবারে তার মা, তার বাড়িতে মূলত আবার পুলিশ যাচ্ছে বারবার এই লামকে ধরার জন্য। একটা ছেলে তো জেলে আছেই, এই ছোট ছেলেটাকে ধরার জন্য বারবার পুলিশ যাচ্ছে। তো তার মা লামের সাথে কথা চলতেছে মোবাইল ফোনে। লামকে তার মা বলছে যে বাবা, পুলিশ বারবার বাড়িতে আসতেছে, তুমি একটু সাবধানে থেকো, তোমাকেও ধরবে ওরা। লাম ছোট মানুষ, বয়স মাত্র 15। ওর মাকে বলছে যে মা, তুমি আমাকে পুলিশের কাছে দিয়ে দাও, আর ভাইয়াকে পুলিশের কাছ থেকে ছাড়াই নিয়ে আসো। ওখানে গেলে তো আমি গেছি, ভাইয়া তো যায় নাই। তো ওর মা উঠে বলছে যে একটা ছেলে ভেতরে আছে, তাকেই বের করি, তোমার আর গ্রেপ্তার হওয়ার দরকার নাই। লাম উঠে ওর মাকে বলতেছে যে মা, ভাইয়া, মেজো ভাই সারা জীবন মনে রাখবে যে তার ছোট ভাইয়ের কারণে তাকে জেল খাটতে হয়েছে। তাদের কথোপকথন শেষ হয়েছে।
পরের দিন গত রবিবারে এই ছেলেটা যখন একাকী হয়েছে, তার খালা খালু গার্মেন্টস ফ্যাক্টরিতে চলে গিয়েছে, একাকী হওয়ার পরে কি হয়েছে, দুপুরের পরপরই এই ছেলেটা দরজা বন্ধ করে ফ্যানের সাথে ফাঁস নিয়েছে, আত্মহত্যা করেছে, মারা গিয়েছে। আমি নিজেও গত 1-1.5 মাস যেভাবে ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়, আমি নিজেই নিজের পুরে বিরক্ত হয়ে পড়েছি যে নির্দোষ আমাকে এভাবে কষ্ট দেওয়া হচ্ছে। তা আমার কষ্টের জায়গাটা হচ্ছে ফিলিপনগরের এই যে 150-200 মানুষ বা তারও অধিক সংখ্যক মানুষ আজকে বাড়ি ছাড়া। আমার ফিলিপনগরের অধিকাংশ মানুষ গরিব, ফিলিপনগরের অধিকাংশ মানুষ দিন আনে দিন খায় এরকম। তাদের পরিবারগুলো কিভাবে চলছে, তারা কি লেভেলের ডিপ্রেশনের মধ্যে আছে, তাদের মধ্যে কেউ আগামীকালকে, আজকে, পরশুদিন, কয়েকদিন পরে আত্মহত্যা কেউ করবে কিনা, এই সিচুয়েশনগুলো নিয়ে আমি চরম লেভেলের অশান্তির মধ্যে, চরম লেভেলের জরাজীর্ণ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। কিছু মানুষের সাথে আমার কথা হয়েছে, বলার চেষ্টা করেছি যে আমার জামিনটা হলে আমি ভূমিকা রাখতে পারবো, বলার চেষ্টা করেছি যে আমার জামিনটা হলে আপনারা নির্দোষ হওয়ার পরেও আপনাদের কষ্ট দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো দেখতে পারবো, একটু সময় দেন। একটা মসজিদের ইমাম, ওর নাম হচ্ছে আব্দুর রহমান, তার বাবা মারা গিয়েছে এই ঘটনার মধ্যেই, সে আত্মগোপনে আছে। ওই যে শেষের দিকে সে গেছে, তারও ছবি উঠেছে, তার বাড়িতেও বারবার পুলিশ যাচ্ছে, পুলিশ যাচ্ছে তো না, পুলিশকে পাঠানো হচ্ছে মূলত। তার পরিবার বিএনপির নেতাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে যে ওর বাপের জানাজা অন্তত পড়ায় যাক, তাদের কাছে জানাজা পড়িয়ে যাবে, তাকে গ্রেপ্তার করা হবে না, এই ছোট্ট সিচুয়েশনটা তৈরি করে দিবে, 5,000 টাকা দিতে হবে। আর একটা, তারা টাকাও দেয় নাই, জানাজাতে অংশগ্রহণ করতে পারে না। আর একটা ছেলে শামীম, দারোগার মোড় নামক স্থানে বাড়ি, ওর বাবা দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত, এই গত মঙ্গলবারের আগের মঙ্গলবার মারা গিয়েছে। বাবাকে শেষ দেখার জন্য, জানাজায় অংশগ্রহণ করার জন্য সে যেতে পারে নাই। গেলেই তাকে গ্রেপ্তার করানো হবে, জোর করে গ্রেপ্তার করানো হবে। অসংখ্য বাড়িতে যারা দিন আনে দিন খায়, যারা একদিন কাজে না গেলে সংসারটা চলে না, সেই মানুষগুলো এই বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে। তাদের বাড়িতে গিয়ে টাকা চাওয়া হচ্ছে যে টাকা দাও, তোমার মামলা হবে না, এরকম সিস্টেম করে দিচ্ছি, টাকা দাও বাড়িতে থাকতে পারবে, টাকা দাও এজাহারে নাম আসবে না, টাকা দাও অজ্ঞাতনামার ভিতরে তোমার নামটা ঢোকানো হবে না। স্থানীয় থানা পুলিশ এবং বিএমপি তাদের নেতৃবৃন্দ একটা হুলস্থুল কাণ্ড ঘটিয়ে ফেলেছে। কেউ দেখার নাই, এই সমস্যা 1 মাস 1.5 মাস হয়ে যাচ্ছে, কেউ সমাধান করার নাই। এরপর ঘটনাক্রম আর কোথায়? এরপরে ঘটনাক্রম হচ্ছে, আমি তো চেষ্টা করে যাচ্ছি যে মানে গত সময় থেকেই প্রতিনিয়ত, আপনারা জানেন, অনেকেই জানে, আর মামলাটা মানে গুরুত্বপূর্ণ অ্যাডভোকেট শিশির মনির ভাই, ওনার কাছে দিয়েছিলাম। আমার সংগঠন আমার মামলাটার ব্যাপারে ব্যাপক ভিত্তিতে সহযোগিতা করেছে। শিশির মনির ভাই মামলাটা নেওয়ার পর থেকেই উনি আশ্বস্ত ছিলেন যে আমি যেহেতু নির্দোষ, মহামান্য হাইকোর্ট বিষয়টাকে গুরুত্ব দিবেন। তো আলহামদুলিল্লাহ গতকালকে আমার এই মামলাটা জামিন হয়েছে আমার, যদিও আমাকে পরবর্তীতে কুষ্টিয়াতে নিম্ন আদালতে গিয়ে আমাকে স্যারেন্ডার করতে হবে। তখন আমার তাকদিরে কি আছে এটা আমি এখন পর্যন্ত বলতে পারছি না। আমাকে আইনগতভাবে জেলে ঢুকিয়েও দিতে পারে, জামিন দিতেও দিতে পারে, সেটা তো আমার তাকদিরে যেটা আছে হবে। এই মুহূর্তে ফিলিপনগরে যে অন্যায়গুলো হচ্ছে, সাধারণ মানুষকে কুক্ষিগত করে যে অন্যায়গুলো করছে, এগুলোই মূলত সবচেয়ে কষ্টের ব্যাপার। সামনে একটা ঈদ আসতেছে, মাত্র 5-7-8 দিন পরেই ঈদ। এই ঈদগুলো যে মানুষগুলো বাইরে আছে,
বাড়িতে সময় দিতে পারছে না বা যেতে পারছে না ভয়ে, তাদের ঈদ কোথায় হবে, এটা নিয়ে আমি খুবই পেরেশানগ্রস্ত। আমি এখনও ঢাকাতে আছি, আগামীকালকেই হয়তো আমি ফিলিপনগরে যাব, গিয়ে আমার জনপদের যে বিপদগ্রস্ত মানুষগুলো আছে, যারা অন্যায় না করার পরেও শুধুমাত্র দলীয় স্বার্থ বিবেচনা করে তাদের উপরে নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে বলবো, তাদের পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করব এবং চেষ্টা করব যেন কিভাবে কি করা যায়। এখানে আধিপত্য বিস্তার তারা এমনভাবে করার চেষ্টা করতেছে যে তারা যেটা বলবে সেটাই হবে, এর বাইরে আর কিছুই হবে না। আমি এই আধিপত্যর লড়াই, আধিপত্যবাদের যে লড়াই, আধিপত্যবাদের যে সিস্টেম সিচুয়েশন, এই সিস্টেম সিচুয়েশনকে ভেঙে খান খান করে দিতে চাই। এই আধিপত্যবাদের সিস্টেমকে কবর রচনা করতে চাই। এটা বলার কারণেই তারা আমার উপরে খুবই অসন্তুষ্ট। আমার নামে মামলাটা হওয়ার বা মামলা দেওয়ার বা আমাকে ঢুকানোর বা আমার দলকে ঢুকানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সত্যপন্থী হয়ে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য ফিলিপনগরে প্রাণান্তরকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। একজন নেতৃত্ব পাওয়া যাবে না ফিলিপনগরে জামাত ইসলামী ছাত্র শিবিরের যারা মাদকের সাথে সম্পৃক্ত, যারা নারীবাজি আর টেন্ডারবাজির সাথে সম্পৃক্ত, যারা অন্যায় আর অবলীলার সাথে সম্পৃক্ত, যারা দখল বাণিজ্যের সাথে সম্পৃক্ত। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপির একজন নেতা খুঁজে পাওয়া যাবে না যে মাদক থেকে নিরাপদ আছে, যে নারীবাজি থেকে নিরাপদ আছে, যে দখলবাজ থেকে নিরাপদ আছে, যে অন্যায় অবিচার থেকে নিরাপদ আছে। আমরা একদম শেষ মুহূর্তে যদি আপনি উপসংহারে সংক্ষেপে কিছু বলতে চান। আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। প্রথমেই হৃদয়ের আবেগ উজাড় করে আমি আল্লাহর কাছে সাহায্য পেতে চাই এবং বাংলাদেশের মানুষের কাছে সাহায্য পেতে চাই যে মানুষের প্রতি যে অন্যায় হচ্ছে, ফিলিপনগরের মানুষরা যে বিপদগ্রস্ত অবস্থায় আছে, তাদের কাছে যে চাঁদাবাজি করা হচ্ছে, তাদের কাছে যে প্রশাসন এবং বিএনপির সন্ত্রাসরা, আমি বিএনপির একেবারে সবাইকে সন্ত্রাস বলছি না, কিন্তু যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত থেকেও নিরপেক্ষতার ভান ধরে মানুষকে কষ্ট দিচ্ছে, তাদেরকে বলছি এদের কাছ থেকে এই মানুষদেরকে হেফাজত করতে আমি সকলের সহযোগিতা চাই। আমি চাই যে জনপদের মানুষগুলো নৈতিকতার দিকে ফিরে আসুক, ইনসাফের দিকে ফিরে আসুক, মানবিক মূল্যবোধের দিকে ফিরে আসুক। জনপদের মানুষগুলো মানুষের মতো হোক, এটা খুব করে আমি চাই, খুব করে প্রত্যাশা আমার। এবং আমি চেয়ারম্যান হলে এইটা এস্টাবলিশড করার জন্য সর্বোত্তক প্রচেষ্টা চালিয়ে যাব। আমাকেও হত্যা করা হতে পারে, আমাকেও মেরে ফেলা হতে পারে, তবে আমার লড়াই চিরন্তন। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আমি সত্যের পক্ষে থাকব। আমাকে যদি না খেয়ে থাকতে হয়, আমাকে যদি বিনা কাপড়ে ভালো কাপড় বাদেই থাকতে হয়, আমাকে যদি মানুষ সম্মান নাও করে, আমি অন্যায়ের কাছে মাথা নত করব না। আমি আমার ফিলিপনগরে মানুষ যে ভালোবাসা দেখিয়েছে, এক মা, এক মহিলা অন্যজনের নাম্বার দিয়ে কল করে আমাকে বলছে যে বাবা তোমার মামলাটার দ্রুত যেন জামিন হয়, এই জন্য আমি একটা রোজা রেখেছিলাম আজকে। আমার কান্না চলে এসেছে। আমি ওই মানুষদের জন্য, ওই লেভেলের মানুষ তৈরি করার জন্য প্রাণান্তরকর প্রচেষ্টা চালিয়ে যেতে চাই। এবং আমি বলতে চাই যে অদূর ভবিষ্যতে আমার যে স্লোগান, এক সত্যনিষ্ঠ নান্দনিক ফিলিপনগর বিনির্মাণের, এই স্লোগান বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।